হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 13 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটির প্রত্যেকটা প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না, এইটাই তোমাদের সাজেশন হিসেবে কাজ করবে। অতএব প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে রেডি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা যে 13 পেজের এসএকিউ এর সমাধানগুলো দেখি। হায়ার সেকেন্ডারি WBHA টেস্ট পেপার 2024 এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। আজকে WBHA টেস্ট পেপারের যে 13 পেজের এসএকিউ এর সমাধানগুলো করে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখো এবং তৈরি করে নিও। স্টুডেন্টস, প্রথমেই বলি, তোমরা WBHA টেস্ট পেপারের প্রশ্ন উত্তরগুলোকে গুরুত্ব দেবে। তোমরা গুরুত্ব দিচ্ছ না, কারণ এখানে ভালো ভালো প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এগুলো তোমাদের সাজেশন হিসেবে কাজে দেবে। অতএব তোমরা খুব ভালো করে এই ভিডিওগুলো লক্ষ্য করো এবং তৈরি করে নিও। যাই হোক, এখন আমরা প্রশ্ন উত্তরগুলি দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প, এখানে ভুল প্রিন্টিংয়ে ভুল হয়ে গেছে, এখানে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। অথবা প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে হস্তি প্রকল্প চালু হয়েছিল? হস্তি প্রকল্প চালু হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। নেক্সট 2 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দিয়াং দেবাং জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষের কোন প্রদেশে অবস্থিত? এই দিয়াং দেবাং জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটি ভারতবর্ষের অরুণাচল প্রদেশে অবস্থিত। খুব ভালো করে মনে রাখবে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে সালফার ডাইঅক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? এই বাতাসে যে সালফার ডাইঅক্সাইড রয়েছে তার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান হচ্ছে 20 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে, অথবা প্রশ্ন হচ্ছে, বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? আর তাহলে দেখো, নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান হচ্ছে 40 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পার্থিব মূলধন কাকে বলে? এটা তোমরা আগের পেজেও পেয়েছো, এখানেও আবার পেলে। পার্থিব মূলধন হলো প্রাকৃতিক সম্পদ যা মানুষ তার বেঁচে থাকার জন্য এবং অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবহার করে এবং অর্থের মতো খরচ করে, যেমন জল, বায়ু প্রভৃতি হচ্ছে কি পার্থিব মূলধন। 5 নম্বর, ভারতবর্ষের কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? এটা তোমরা সকলেই জানো, ভারতবর্ষের গুজরাট রাজ্যে গির অরণ্য অবস্থিত। এবার নেক্সট অথবা প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে কত প্রজাতির উভচর পাওয়া যায়? এর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকগুলোই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষে 204টি প্রজাতির উভচর পাওয়া যায়। নেক্সট 6 নম্বর, NCEP এর পুরো কথাটি লেখো। এরকম তোমরা খুব খেয়াল রাখবে, এটা অনেক বইয়ে অন্যরকম দেওয়া আছে, তোমরা কিন্তু সেটা না করে এইটাই করবে, এটাই হচ্ছে সঠিক। ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। এবার 7 নম্বর, সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো? তাহলে সুস্থায়ী অর্থনীতি হচ্ছে আগামী প্রজন্মের চাহিদার জন্য প্রয়োজনীয় সম্পদ মজুত রেখে যে দেশের অর্থনীতি ভোগ ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখে তাকে সুস্থায়ী অর্থনীতি বলে। খুব ভালো করে পড়বে, ভালো করে মনে রাখবে। আগামী প্রজন্মে যারা, পরবর্তী প্রজন্মে যারা পৃথিবীতে আসবে, সেই তাদের চাহিদার প্রয়োজনীয় সম্পদ মজুত রাখতে হবে, রেখে তারপর দেশের অর্থনীতি
যখন ভোগ এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখবে তখন সেইটাই হবে কি সুস্থায়ী অর্থনীতি। এবার সুস্থায়ী সমাজ কাকে বলে? সমাজের সর্বস্তরের মানুষ যে সমাজে সব রকম সুযোগ সুবিধা ও অধিকার সমানভাবে ভোগ করতে পারে তাকে কি বলা হয়? সুস্থায়ী সমাজ। নেক্সট, ক্রপ রোটেশন বলতে কি বোঝো? এটা সুস্থায়ী কৃষি থেকে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে জমির উর্বরতা রক্ষা করার জন্য একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে ক্রপ রোটেশন বলে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে চাষ করতে হবে। যেমন ধান চাষের পরে জমিতে কী হবে? মটরের চাষ করতে হবে। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, জিনগত বৈচিত্র্য কাকে বলে? কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবদের মধ্যে জিনগত প্রভেদকে বলে জিনগত বৈচিত্র্য। তাহলে একটা প্রজাতির অন্তর্গত জীবের মধ্যেই জিনের পার্থক্য রয়েছে, তার ফলে কী হবে? বৈচিত্র্যটা দেখা যাবে। যেমন আমের কয়েকটি প্রকারভেদ হলো ল্যাংড়া, আম্রপালি, চৌসা, গোলাপখাস প্রভৃতি। সবাই আম, কিন্তু তার মধ্যে এই জিনের প্রভেদের জন্য কি আমগুলোর টেস্ট আলাদা, সাইজ আলাদা, সব রকম আলাদা। এইবার বিশ্ব ঐতিহ্যময় স্থান কাকে বলে? যেসব বনাঞ্চলগুলি বিশ্বের সর্বাপেক্ষা জমি সম্পদ সমৃদ্ধ অঞ্চলের অন্তর্গত সেগুলিকে বিশ্বের ঐতিহ্যময় স্থান বলে, যেমন সুন্দরবন। নেক্সট 10 নম্বর, RSPM এর পুরো কথাটি লেখো। এটাও এক একটা বই এক রকম আছে, কিন্তু তোমরা আমি যেটা লিখে দিয়েছি সেটাই করবে। RSPM হচ্ছে রেসপিরেটরি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। অনেক বই থাকবে রেসপিরেবলটা তোমরা লিখবে না, রেসপিরেটরি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এবার 11 নম্বর, মৃত্তিকায় কেঁচোর ভূমিকা লেখো। তোমরা ছোটোবেলা থেকে জেনেছ কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। মাটিতে উপস্থিত জৈব বর্জ্য সমূহকে কেঁচো উদ্ভিদ পুষ্টির উপযোগী খাদ্যে পরিণত করে। এছাড়া মাটিকে আলগা করে বায়ু চলাচলের সুবিধা করে এবং জৈব বর্জ্যসমূহকে জৈব সারে রূপান্তরিত করে। কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট বলা হয়, কেঁচো সার। এবার নেক্সট হচ্ছে অ্যাজোস্পাইরিলাম কি? অ্যাজোস্পাইরিলাম হচ্ছে এক প্রকার সহযোগী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, যা কৃষি জমিতে বায়োফার্টিলাইজার মানে জীবসার বা জীবাণুসার হিসাবে বায়োফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, CITES এর পুরো কথাটি লেখো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। CITES এর পুরো কথাটি হলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। অনেক বড় নাম, ভালো করে মনে রাখবে। এবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রেড ডাটা বুক কাকে বলে? আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা অর্থাৎ IUCN 1964 খ্রিস্টাব্দে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের বিলুপ্তির সম্ভাবনা অনুযায়ী একটি তালিকা পুস্তক আকারে প্রকাশ করে। একেই রেড ডাটা বুক বলে। অথবা প্রশ্ন হচ্ছে এন্ডেমিক প্রজাতি কাকে বলে? যেসব প্রজাতির জীব পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে তাদের বলা হয় কি? এন্ডেমিক প্রজাতি। এবার নেক্সট, পরিবেশের বহন ক্ষমতা বলতে কি বোঝো? এটাও একটা ভালো প্রশ্ন। কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিত সম্পদ অনুযায়ী সর্বাধিক যে পরিমাণ জনসংখ্যা বা জনঘনত্ব প্রতিপালন করা যেতে পারে তাকেই বলা হয় কি? বহন ক্ষমতা। নেক্সট, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, IPM এর পুরো কথাটি লেখো। IPM এর পুরো কথা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ভালো করে মনে রাখবে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। অথবা প্রশ্ন হচ্ছে NAEB এর পুরো কথাটি লেখো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। NAEB এর পুরো কথাটি হলো ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড। এবার নেক্সট, জীব বৈচিত্র্যের নান্দনিক মূল্য বলতে কি বোঝো? নান্দনিক মূল্য হচ্ছে বিভিন্ন প্রজাতির জীব সহাবস্থান করে প্রকৃতি ও পরিবেশকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে। এই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে
প্রতিদিন অসংখ্য মানুষ পাহাড় পর্বত সমুদ্র জাতীয় উদ্যানে বেড়াতে যায়। একেই জীববৈচিত্র্যের নান্দনিক মূল্য বলে। তাহলে স্টুডেন্টস, আমি শেষে আর একটা কথা বলছি, এই তোমরা ওই বিগত দিনের সালের প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা তৈরি করে নেবে, কারণ ওখানে যে প্রশ্নগুলো আছে ওগুলো প্রতিটাই ভালো প্রশ্ন, যেহেতু ওগুলো পরীক্ষায় এসেছে ওগুলো তোমাদের আসার চান্স অনেক বেশি। সেই জন্য এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিয়ে তোমরা রেডি করে নেবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর স্টুডেন্টস, তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।